শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসব্বার রাঙা সকাল অনুষ্ঠানে। বরাবরের মতন আমরা সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই এই আয়োজন, এবং আজকের আয়োজন আপনাদের সাথে আছে আমি সুস্মিতা, এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও সুন্দর দিনের প্রত্যাশা এবং শুভ কামনা। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তুমি আমার শার্টের দিকে তাকাচ্ছিলে না? মানে ম্যাচ হয়েছে কিনা? একদম নীল নীল। আসলে এই সময়টা এত বেশি রোমান্টিক। আমার খুব প্রিয় একটি ঋতু হচ্ছে শীতকাল। এবং যদিও বলে না বর্ষায় বৃষ্টির রং নীল, এবং শীতকালেও কিন্তু আমরা একটা রঙের আভা পাই, এবং পাশাপাশি নানান রঙের পিঠাপুলি দেখতে পাই। আসলে আমার খাবারের প্রতি ইন্টারেস্ট বেশি, তো তবে এই শীতকালে বেশি রোমান্টিক হয়ে যায়। আমার খুব গান শুনতে ইচ্ছে করে, খুব কবিতা শুনতে এবং পড়তে ইচ্ছে করে। যদি আমার কবিতা কিছু হয় না, কিন্তু আমি জানি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো। ভালো কিনা জানি না, তবে টুকটাক চেষ্টা করি। আজকে একটু শোনাও না, 4 লাইন। অবশ্যই। আমার সকাল বলতে যে কবিতাটি আমার সবার প্রথমে মাথায় আসে রাঙা সকালে, আজকে সেটি দিয়ে শুরু করতে চাই। প্লিজ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ। ওয়াও, নির্ঝরের স্বপ্নভঙ্গ। একদম তাই। অসাধারণ। দর্শক, দেখলেন আমি সুস্মিতার কাছ থেকে কবিতা আদায় করলাম। আজ কেন কবিতা নিয়ে এত কথা বলছি, কেন বুঝতে পেরেছেন নিশ্চয়ই, কারণ আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় আছেন কবি, লেখক এবং শিক্ষক কামরুল হাসান। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদের দুজনকেই। শীত আমারও খুবই প্রিয় ঋতু। তাই এই সময়টায় শীতের আমেজটা উপভোগ করি, কারণ বাংলাদেশে আসলে গ্রীষ্মকালই প্রধানত এবং বর্ষাকাল। শীত খুবই সংক্ষিপ্ত, যে কারণে শীতকে বরণ করে নেই। এবং যে কথা আপনি বললেন, শীতের পিঠা, শীতের পার্বণ, শীতের বিভিন্ন ফসল, সবজি বিশেষ করে খুবই প্রিয় এবং ভালো লাগে। শুধু সবজি না, বিভিন্ন পোশাকে ওই যে আগে থাকে না সোয়েটার, আমাদের নানি দাদিরা কিংবা মা খালারা যে উলে সোয়েটার বুনতো, সেগুলো আমাদের শীত বস্ত্রগুলো লুকিয়ে থাকে এত সারা বছর, আমরা বের করে আনি এবং দেখাতে সমর্থ হই যে আমাদের এই পোশাক রয়েছে। তো শুরুতে আপনার কাছে ক্ষমা চাইছে যে আমরা কবিতা নিয়ে এত চর্চা করলাম এবং সুস্মিতা আবৃত্তি করলো। পাস মার্কস পেয়েছে? হ্যাঁ, পাস মার্ক অবশ্যই পেয়েছে। সুস্মিতা ভালো আবৃত্তি করেছে, এবং এই কবিতা তো আমাদের সকলের প্রাণের কবিতা। একদম তাই। এবং আপনার সামনে আজকে আবৃত্তি করাটা আসলে আমার জন্য খুবই দুঃসাহসিক একটা কাজ। কোনো দুঃসাহস নয়। এবং দর্শকদের জানিয়ে রাখি, আজকে কিন্তু আমরা 3 জন একই পরিবারের অন্তর্ভুক্ত, এবং পরিবারটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এবং আপনি সেখানে 21 বছর ধরে আছেন এবং আমরা সেখানে পড়েছি। আমরা আপনার সাক্ষাৎ ছাত্র। এটা একটা বলবো যে ম্যাজিক্যাল কোইন্সিডেন্স, যে আজকে যারা আমার সাক্ষাৎকার নিচ্ছেন আপনারা দুজনেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ছাত্রী। এটা একটা সৌভাগ্য বটে যে দেখা হলো পুরনোদের সাথে। আর এটা এখন এমন হয়েছে যে যেখানেই যাই আমার পুরনো ছাত্রছাত্রীদের কাউকে না কাউকে আমি পেয়ে যাই। অবশ্যই, কারণ এত বছর ধরে আপনি শিক্ষকতা করেছেন। তবে সুস্মিতা, আজকে কি আমরা এখানে সাক্ষাৎকার নেব? মনে হয় না। একদমই না। আমাদের মাঝে কবি যেহেতু আছেন, বেশিরভাগ সময়টা আমরা কবিতার মধ্যেই থাকবো আজকে, এবং আমরা গল্প করব, কোনো সাক্ষাৎকার। অবশ্যই স্যার, গল্পটা একদম শুরু করতে চাই আপনার শৈশব থেকে। কেমন ছিল এবং কোথায় কেটেছে? আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আমরা ঢাকা শহরেই থাকতাম, কমলাপুর এলাকায়। আমার বাবা দুর্ভাগ্যজনকভাবে আমার অল্প বয়সেই মারা যান। আমি মনে হয় ভর্তি হয়েছিলাম কমলাপুরের একটা স্কুলে, ঠাকুরগাঁও জায়গাটার নাম, ঠাকুর পাড়া বোধ হয়। এরপরে মা আমাদেরকে নিয়ে গ্রামে চলে যান, মামা বাড়িতে আমরা বড় হই। এটা হচ্ছে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার একদম ডামুড্ডা সদরেই আমাদের মামা বাড়ি। সেখানে আমার শৈশব কাটে। বলে রাখা ভালো যে আমার মামারা ওই এলাকায় খুবই প্রভাবশালী এবং শিক্ষিত পরিবার হিসেবে খুব নাম রয়েছে তাদের। মামা বাড়ির ঘাটাতেই মাদ্রাসা, তার এক পাশে প্রাইমারি স্কুল, আরেকটু সামনে এগুলো হাই স্কুলের মাঠ। এবং এই জায়গাগুলো আমার নানাদের দান করা, অর্থাৎ সেখানকার শিক্ষা বিস্তারে এই পরিবারের অসামান্য অবদান রয়েছে, যে কারণে ওই এলাকায় তারা খুবই শ্রদ্ধার প্রাপ্ত পরিবার। আর আমার শৈশবটা কেটেছে আসলে এই স্কুলগুলো, মামা বাড়িতেই ছিল কিছু লাইব্রেরি, ব্যক্তিগত সংগ্রহ ছিল বইয়ের মধ্যে কেটেছে, সংস্কৃতির মধ্যে কেটেছে। আর
সে সময় পূর্ব মাদারীপুরে, তখন তো পূর্ব মাদারীপুর ছিল, শরীয়তপুর ছিল না, যে 4 জন গ্রাজুয়েট ছিলেন ব্রিটিশ আমলে, তার 3 জনই ছিলেন এই বাড়ির। চমৎকার। চমৎকার। আপনি কি মনে করেন তাহলে আপনি আশীর্বাদ পুষ্ট, কারণ আপনার পরিবার কিংবা যে লাইব্রেরি যদি না থাকতো আপনি কি পর্যায়ে আসতে পারতেন? আমার মনে হয় না। পরিবেশের তো একটা বিরাট প্রভাব রয়েছে। আর জিনগতভাবে বলতে পারি যে আমার বাবা খুব মেধাবী ছিলেন, তিনি পড়াশোনাকে খুবই ভালোবাসতেন। এমন শুনেছি তিনি বর্ষাকালে খাল সাঁতরে ওই পারে স্কুলে অ্যাটেন্ড করেছেন। আমার মাও বই পড়তেন। এই একটা সম্মিলিত প্রভাব রয়েছে জিনগতভাবে। আর মা বাড়ির ওই পরিবেশ তো অবশ্যই আমাকে প্রভাবিত করেছে নিঃসন্দেহে। বাবা কত বছর বয়সে চলে গিয়েছিলেন? বাবার তখন বয়স কত হবে, হয়তো 30-এর কম। মানে আপনার কত বছর ছিল? আমার 5 বছর বয়স, 5.5 বছর। একদমই শৈশবে বাবাকে হারিয়েছে। একদম শৈশবেই হারিয়েছি। মাই আমাদেরকে বড় করেছেন, সঙ্গে ছিল বড় মামার স্নেহ, নানির খুব আদর পেয়েছি আমরা। আচ্ছা। নানি আমাদেরকে আগলে রেখেছেন। বাহ, সেই সঙ্গে শাসনটাও তো ছিল নিশ্চয়ই, নানা বাড়িতে সব মামা নানা নানিদের মাঝে বড় হওয়া। গ্রামে আসলে আমার বড় মামাই থাকতেন আর নানি থাকতেন। বড় মামিরও আদর পেয়েছি যথেষ্ট। শাসন আমার মাই করেছেন, মামা মামিরা কখন শাসন করেননি। আচ্ছা, তারা প্রশ্রয় দিয়েছেন। বাহ, আপনি বলছিলেন বাসায় লাইব্রেরি ছিল এবং অনেক বই ছিল। অনেক বই ছিল। একাডেমিক পড়াশোনা কেমন ছিলেন? একাডেমিক পড়াশোনা যেহেতু বাড়ির সামনেই স্কুল, এবং আমাদের মনে আছে যে আমাদের মামাবাড়ির সামনে একটা কাচারি ঘর ছিল, সেখানে একজন পার্মানেন্ট টিচার থাকতেন। আচ্ছা। যার বাড়ি ছিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। আচ্ছা, তাকে সবাই মৌলভী সাহেব বলতেন। আচ্ছা। এবং এই মৌলভী সাহেবের ছাত্র ছিল অনেক বিখ্যাত লোকেরা, যেমন ইন্স্যুরেন্স একাডেমি যিনি প্রতিষ্ঠা করেন, একাডেমি নয়, ফেডারেল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করেন খোদা বক্স। তারপরে রাজনৈতিক নেতা আব্দুর রাজ্জাক, এরা সবাই তার ছাত্র ছিল। আমার মামারা সবাই তার ছাত্র ছিল। তো তিনি ওই বাড়িতে থাকতেন এবং পড়াতেন, এদেরকে সবাইকে কাচারি ঘরে পড়াতেন। তাদেরকে আমি দেখিনি, কিন্তু পরে দেখেছি আমার বড় মামাতো ভাইদের আমাদেরকে পড়াতেন তিনি। একাডেমিক পরিবেশ খুব ভালো ছিল। বাহ স্যার, এভাবেই আরো গল্প আপনার থেকে আমরা শুনবো, তবে এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। অবশ্যই। আমাদের আজকের অতিথি কামরুল হাসান 80-র দশকের উজ্জ্বল কবিদের একজন। কবিতা লিখেছেন স্কুলে পড়ার সময় থেকেই। প্রথম কবিতা প্রকাশিত হয় কবি বেলাল চৌধুরী সম্পাদিত সচিত্র সন্ধানী পত্রিকায় 1978 সাল। সেই 80-র দশকে বিখ্যাত দেশ ও জিজ্ঞাসার মতো পত্রিকায় তার কবিতা ছাপা হয়। গত 4 দশক ধরে তিনি নিরলসভাবে লিখে চলেছেন। এ পর্যন্ত তার 34টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার লেখা প্রথম বই সহস্র কোকিলের গ্রীবা প্রকাশিত হয় 1991 সালে। কবিতার পাশাপাশি লিখেছেন ছোট গল্প এবং প্রবন্ধ, অনুবাদও করেছেন সমান তালে। 2014 সালে প্রকাশিত হয় তার কলাম গ্রন্থ প্রহরের প্রস্তাবনা। কামরুল হাসানের প্রথম ভ্রমণ কথা বিলেতের দিনলিপি। তিনি বরাবরই মেধাবী ছিলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভ করেছেন। পড়েছেন ঢাকা মেডিকেল কলেজে, কিন্তু পরবর্তীতে সেটি সম্পন্ন করেননি। পড়েছেন এরপরে আইআইটি খড়গপুরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সম্পন্ন করেছেন এমবিএ। কর্মজীবনের শুরুতে যোগ দিয়েছিলেন বাংলাদেশ বিমানে প্রকৌশল প্রশিক্ষক হিসেবে। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করার পরে থিত হয়েছেন শিক্ষকতায়। পড়িয়েছেন দেশের বেশ কটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। 21 বছর ধরে তিনি অধ্যাপনা করে চলেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। আবারও ফিরছে অতিথির কাছে। স্যার, অনেক বৈচিত্র্যময় আসলে আপনার জীবন, যেটা দেখতে পাচ্ছি যে মেডিকেলে ভর্তি হওয়া, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং এ। ঠিকই। তো একদম শৈশবে কি স্বপ্ন দেখতেন, কি হতে চাইতেন? আমি যখন আমার এই প্রসঙ্গে বলি, আমি আমার ছাত্রদেরকে বলি যে আমি পড়াশোনা করেছি বিজ্ঞানে, পড়াই কমার্স আর লিখি সাহিত্য। তো তখন তাদেরকে জিজ্ঞেস করি যে আমার কাছ থেকে তোমাদের শেখার কি আছে, তো তারা বিভিন্ন উত্তর দেয়। তা আমি বলি যে ডোন্ট ফলো ইউর টিচার, কারণ আমি হচ্ছি ক্যারিয়ার পরিকল্পনার একটা ব্যর্থ উদাহরণ বলা যেতে পারে, যে ঠিকভাবে পরিকল্পনা করতে পারিনি। এর একটি কারণ হচ্ছে যে বহুমুখী, মানে বৈচিত্র্য প্রয়াসী আমি এবং বহুমুখিতা। শৈশবের স্বপ্ন ছিল আসলে, তখন তো ব্যারিস্টারদের যুগ, তো ব্যারিস্টার হওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ এটা ছিল ইচ্ছা। কখনো শিক্ষক হব এটা ভাবিনি। আর পরবর্তীতে মনে হয়েছে যে যখন একটু বড় হলাম, কর্পোরেট জগতের গ্ল্যামার দেখলাম, তখন মনে হচ্ছে কর্পোরেট জগতে চাকরি করব, এটা একটা ইচ্ছা ছিল। আমি তো তখনই মনস্থির করতে পারতাম যে না, শিক্ষকতা আসলে আমার
আমার ধাতের সঙ্গে যায় বা আমার সঙ্গে মিলে, তাহলে আমি সেভাবে প্রস্তুতি নিতে পারতাম। সেটা আমি নেইনি। প্রথম 10 বছর কাটিয়েছি কর্পোরেট জগতে। আচ্ছা। যদি আমি যা পড়াই ব্যবসা প্রশাসন বা ব্যবস্থাপনা, তাতে কর্পোরেট জগতের অভিজ্ঞতাটা খুব কাজে লাগে। জি। আমি রিলেট করতে পারি থিওরির সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা বাস্তব জীবনে যে প্রয়োগ হচ্ছে সেই সব বিষয়। জি স্যার, আমরা অবশ্যই মানি না আপনি যেটা বললেন যে ছাত্রদেরকে বলেন যে আপনাকে ফলো না করতে, কারণ আপনি একজন ব্যর্থ মানুষ, মানে ক্যারিয়ার প্ল্যানিং এর দিক থেকে। অবশ্যই সেটা না, জীবনের কোনো কিছুই কি ফেল না যায় না, স্যার? কোনো কিছুই ফেলা না, সেটা আমিও বিশ্বাস করি। তবে প্রতিটা মানুষই এক একভাবে গড়ে উঠেছে। জি। একজন বিবিএ পড়লে যে সে সিনেমা বানাতে পারবে না, Right. বা একজন এমবিএ করলে যে সে পেইন্টার হতে পারবে না, তা আমি বিশ্বাস করি না। তবে জীবন তো সংক্ষিপ্ত, একটু একমুখী ধারাতে চললে জীবনের সর্বোচ্চ শিখরে যাওয়া যায়, এটা কিন্তু আমি আপনি যে দেখেছি। সবকিছু স্বাদ নিয়েছেন সেটি হয়তো আপনার লেখাতে সেটার প্রভাব হ্যাঁ, পড়েছে। আমার লেখাতে সেটার প্রভাব পড়ে ঠিকই। এই বৈচিত্র্যময় জীবন অভিজ্ঞতা তো আমাকে লিখতে সাহায্য করে একদম। নিঃসন্দেহে। স্যার, 71 সালের মুক্তিযুদ্ধ তো আপনি প্রত্যক্ষভাবে দেখেছেন, কারণ সেই সময় আপনি বেশ ছোট ছিলেন। হ্যাঁ। এবং যেহেতু ডিসেম্বর মাস চলছে, বিজয়ের মাস, আমরা একটু সেই সময়ের কথা শুনি। আমার সুস্পষ্ট মনে আছে যে আমাদের মামাবাড়ির যে অঞ্চলটা শরীয়তপুরে, সেটা বর্ষাকালে খাল বিল ছাড়া সেখানে পৌঁছানো যায় না, সড়ক পথে খুব কঠিন। তখন সড়ক পথ নির্মিত হয়নি সেভাবে। জি। তো আমরা ভট ভট আওয়াজ শুনতাম, গান ভোট আসছে, পাকিস্তানি সেনাবাহিনীর গান ভোটে করে আসতো। তখন ওই ডামুড্ডা বাজার ছেড়ে দোকানের ঝাঁপ বন্ধ কি বন্ধ না, লোকজন দৌড়ে পালাতো। আর পালাতো মামাবাড়ির সামনে দিয়ে, কারণ ওই পরেই বাড়িটি হচ্ছে বা চারপাশেই বাড়িগুলো হচ্ছে, মামাদের পরিবারটা খুব বড়, অনেকগুলো বাড়ি তাদের। তো আমরাও পালাতাম, কারণ আমরা তো একদম সামনেই। জি। এবং আমরা পালাতাম, আরো গভীর গ্রামের ভিতর চলে যেতাম। তখন আমার একটু ছোট ভাইকে আমি কোলে নিয়ে দৌড়াতাম, আমার ছোট বোনটিকে আমার মা ধরে রাখতেন হাতে। এই স্মৃতি মনে পড়ে। একবার ফিরে এসে দেখলাম কিছু মানুষ নিহত হয়ে পড়ে আছে, এটাও দেখেছি। শেষের দিকে তো ওরা আমাদের বাজারটি পুড়িয়ে দিল আগুন দিয়ে, সম্পূর্ণ বাজারটি ভস্মীভূত হলো। এমনকি আমাদের মামাবাড়ির বেশ কিছু ঘর ওরা পুড়িয়ে দিয়েছিল, এবং এটা করেছিল রাজাকাররা। মূলত মামাবাড়ির প্রতি ওরা তো চিন্তা না কোন বাড়ি কি, এটা রাজাকাররাই দেখিয়ে দিয়েছিল যে এই বাড়িতে কিছু মুক্তিযোদ্ধা আছে, সেরকম ব্যাপার। এটা খুব ভয়ের স্মৃতি যে আমরা পালাচ্ছি, ওরা আসছে, যে কোনো সময় মারা পড়তে পারতাম। অবশ্যই, এবং সেই সময়টুকু আপনি ধারণ করেছেন, এবং আপনার লেখায় আমরা প্রায় মুক্তিযুদ্ধের চেতনা আমরা পাই, এবং আপনার দেশের প্রতি যে প্রেম সেটি আপনার প্রায় লেখাতে কিন্তু স্পষ্ট। স্যার, এবার আপনার কাছ থেকে যে একটি কবিতা শুনতে ইচ্ছে হচ্ছে, কি বলেন? তাহলে একদমই তাই। আমার জীবনের প্রথম যে কবিতাটি দেশ পত্রিকা ছাপা হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে, এবং এটি আমার প্রথম গ্রন্থের প্রথম কবিতা। বাহ। আমি এর নাম রেখেছিলাম কামরুল হাসান, আচ্ছা। কবিতার নাম। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় নামটি চেঞ্জ করে দেন, তিনি কে কথা বলবে কবিতার নাম। আচ্ছা। তার জন্য কজন যুবতীর বুকে কোমল ঢেউ হয়েছিল উদ্বেল, ঘুমহীন রাতের রুমালে ঘন ঘন কান্না মুছেছেন স্নেহাদ্র জননী। তাকে অনেকেই বদ্ধভূমিতে ঝাঁঝরা করতে মেতেছিল খুব, পূর্ণিমায় স্নান করিয়ে সংসারের চৌকাঠে ফেরাতে ছিল কেউ কেউ। অনেকে অচল শিকির মতো তাকে হ্রদজলে ছুটতে চেয়েছিল, মূল্যবান সংগ্রহ ভেবে কারো কারো নিজস্বে রেখে দেবার ইচ্ছে ছিল। পাখি ও পুষ্প ভিন্ন, আর কারো সাথে গড়ে ওঠেনি তার অমলিন সখ্য। নদী ও নীলিমা ভিন্ন, আর কেউ শোনেনি তার গহন প্রলাপ। তার শোকগুলো তুলে রাখবার জন্য পাতারাই এগিয়েছে বুক, মেঘেরা খুলেছে অলৌকিক কোমল দেরাজ, বৃক্ষের কানে কানে শ্রুতিবদ্ধ রেখেছে তার সমস্ত কবিতা। বনের সবুজ টেপ বেজে উঠলেই কথা বলবে কামরুল হাসান। বাহ বাহ বাহ। চমৎকার। তো প্রথম বইয়ের প্রথম কবিতা অবশ্যই স্পেশাল। এই কবিতাটি কবে লিখেছিলেন? এটি লিখেছিলাম আমি যখন আইআইটি খড়গপুরে পড়ি, তখন 1981 সাল হবে মনে হয়, 10 বছর আগে লেখা কবিতা, বই প্রকাশের 10 বছর আগে। আচ্ছা। এবং এটি আমাদের হলের, আমি যে হলে থাকতাম আরপি হলের দেয়াল পত্রিকা ছাপা হয়েছিল
বাহ, তখন এই শেষ লাইনটি বিশেষ করে এখন আমার অনেক আইআইটির বন্ধু বলে, বনের সবুজ টেপ বেজে উঠলেই কথা বলবে কামরুল হাসান। এই লাইনটি খুব বিখ্যাত হয়েছে ওদের কাছে আর কি। বাহ, তো এটা তো কবিতা লেখার একটা আনন্দ তো বটেই। অবশ্যই। জি, আমরা ধারাবাহিকভাবে গল্প শুনছিলাম, তবে একটু যেহেতু প্রসঙ্গক্রমে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম এলো, আমরা একটু শুনি যে তার সাথে আপনার সখ্যতা আসলে কবে থেকে শুরু হয়েছিল। সেইভাবে সখ্য কখনোই গড়ে ওঠেনি, কারণ উনি তো অনেক উঁচু মানুষ এবং দূরবর্তী মানুষ। আর সে সময় ছিল চিঠিতে কবিতা পাঠানোর যুগ। আমি বেলাল চৌধুরী ভাইকেও ওই খামে ভরি চিঠি পাঠিয়েছিলাম, জি, তাকে ওইভাবে পাঠিয়েছি। তো দেশ পত্রিকায় তখন লেখা ছিল যে কোনো তরুণের জন্য স্বপ্ন। জি, জি, তো আমি একসঙ্গে 8টি কবিতা পাঠিয়েছিলাম। কিছুদিন পরে একটা চিঠি পেলাম দেশ পত্রিকা থেকে যে আপনার একটি কবিতা মনোনীত হয়েছে, এই কবিতাটি, আচ্ছা, এবং আগামী 3 মাসের যে কোনো সংখ্যায় সেটা প্রকাশিত হবে। বাহ, এরপরে অপেক্ষা। মনে নেই ঠিক, হয়তো 2 মাস পরে বেরিয়েছিল এই কবিতাটা। আমি ইনস্ট্যান্টলি ওই ক্যাম্পাসে হিরো হয়ে গেলাম, কারণ ওখানে যদিও সর্বভারতীয় প্রতিষ্ঠান, কিন্তু বাঙালিদের একটা আধিক্য আছে। কলকাতার প্রচুর ছাত্ররা, শিক্ষকরা অনেক বাঙালি। বলে যে বাংলাদেশ থেকে একটা ছেলে আসছে, ও দেশ পত্রিকায় কবিতা লেখে। এটা হয়ে গেল দাদাদের মধ্যে আমার প্রচার আর কি। জি, হ্যাঁ, তখন থেকে তার সঙ্গে দেখা করতে যাই। তিনি খুব স্নেহশীল মানুষ। তিনি পরবর্তীতে আমার আরও কবিতা ছাপেন দেশ পত্রিকায়, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমি বাংলাদেশে আসার পরে এই সংযোগটা ধরে রাখতে পারিনি। পেশাগত দায়িত্বে ছিলাম, টানাপোড়েনে ছিলাম, এটাই আর কি। সুস্মিতা, তুমি বোধহয় যখন এসএসসি এইচএসসি দিয়েছো, ওই স্ট্যান্ড স্টার মার্কস এগুলো পাওনি, তাই না, না? আমাদের সময় তো জিপি এর যুগ চলে এসেছে, স্ট্যান্ড করার বিষয় আমরা পাইনি। ধুর, তুমি হচ্ছে গিয়ে একদম শিশুতোষ। যাই হোক, আমাদের সময় ছিল যে স্ট্যান্ড স্টার মার্কস, এবং আমি শুনেছি যে স্যার আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করেছিলেন। তো হ্যাঁ, এত সফল একজন মানুষ, আপনি পরীক্ষা দিয়েছিলেন কোন স্কুল কলেজ থেকে? আমি তো গ্রামেই পড়েছি। আমাদের গ্রামের স্কুলটা একটা পাইলট স্কুল, ডামুড্ডা মুসলিম পাইলট হাই স্কুল। কিন্তু সে সময় গ্রামে না খুব নকল হতো গ্রামের সেন্টারগুলোতে। ওটাকে এড়াতে আমার সেজো মামা আমাকে নিয়ে আসলেন ঢাকাতে। উনি মোহাম্মদপুরে থাকতেন। তো ওখানে নূরজাহান রোডের মাথায় একটা স্কুল আছে, দি বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল। আচ্ছা, আচ্ছা, ওখান থেকে আমি পরীক্ষা দিই এবং স্ট্যান্ড করি। কততম? আমি 8ম হয়েছিলাম ঢাকা বোর্ডে। চমৎকার। ওই স্কুলের ইতিহাসে ওটাই প্রথম। আচ্ছা, এবং স্কুলটা তখন সরকার একটু নজরেও পড়ে যায় যে এখান থেকে স্ট্যান্ড করলো একজন, এবং কিছু গ্রান্টও পেয়েছিল আমার যতদূর স্যাররা আমাকে বলেছেন। পরে আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি হই পূর্ণ বৃত্তি পেয়ে। সেখানে একজন প্রিন্সিপাল ছিলেন আর্মি কোরের কর্নেল জিয়াউদ্দিন। স্যারের লক্ষ্য ছিল মেধাবী থেকে বৃত্তি দিয়ে নিয়ে আসা। তিনি অনেককেই নিয়ে এসেছিলেন, তো আমি পূর্ণ বৃত্তি পেয়েছিলাম। যেমন কুমিল্লা বোর্ডের ফার্স্ট গোলাম সামদানি এসেছিলেন, ঢাকা বোর্ডের ফার্স্ট ওখানেই ছিলেন কামরুল ইসলাম তার নাম। এভাবে তিনি বেশ কিছু স্ট্যান্ড করা ছাত্রকে নিয়ে আসলেন বৃত্তি দিয়ে। এবং সে বছর এইচএসসিতে সবচেয়ে ভালো রেজাল্ট করলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। চমৎকার। স্যার, সেই বৈচিত্র্যময় আপনার আইআইটি খড়গপুরের সময়ের কথা শুনছিলাম যে সেই সময় দেশ পত্রিকার মতো একটি বড় পত্রিকায় লেখা ছাপা হলো এবং তারপর রীতিমতো বিখ্যাত হয়ে গেলেন বিশ্ববিদ্যালয়ে। তো তার আগে একটু আবার ফিরে যেতে চাই যে মেডিকেলে ভর্তি হওয়া, তারপরে আবার সিদ্ধান্ত বদল করে কেন মনে হলো যে প্রকৌশলী বিদ্যায় পড়াশোনা করবেন? হ্যাঁ, এই প্রশ্নটি আমি প্রায়শই অনেকের কাছে শুনি। বিশেষ করে আমার আত্মীয়রা তো খুবই আমার উপরে ক্ষুব্ধ যে কেন আমি ডাক্তারি ছেড়ে দিলাম। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ তো স্বপ্নের মতো, সেই বিদ্যালয় থেকে কেন আমি চলে এলাম। তো সেখানে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ব্যক্তিগত কারণও রয়েছে। তবে আমি যে খুব বেশি আমার ভালো লাগছিল ওই পড়াশোনা তাও নয়। কিছুটা আর্থিক সীমাবদ্ধতা ছিল আমার, আবার ব্যক্তিগত আবেগের ব্যাপারও ছিল। সব মিলিয়ে সে সময় আমি এই বৃত্তিটা পেয়ে যাই, ভারত সরকারের আইসিসিআর স্কলারশিপ। এই বৃত্তি না পেলে হয়তো আমি কন্টিনিউ করতাম মেডিকেল কলেজেই। যেহেতু একটা সুযোগ ছিল, সেই সুযোগটা আমি গ্রহণ করেছি। এবং আইআইটিগুলো তো খুবই নামি, সারা পৃথিবীতে তাদের সুনাম রয়েছে, সে কারণেই আমার যাওয়া। তো আমার মেডিকেল কলেজে পড়ার মধ্যে লাভ হয়েছে যে আমার প্রায় 100 জন চিকিৎসক বন্ধু আছেন, এবং আমি যখনই অসুস্থ হই আমার কোনো ডাক্তারের ফি দিতে হয় না।
বাহ কতদিন পড়েছেন সেখানে? 1.5 বছর পড়েছি। আচ্ছা, আমার বন্ধুরা খুবই ভালো এবং তারা, যদিও আমি তাদের সঙ্গে কন্টিনিউ করিনি, কিন্তু তারা আমাকে সবসময় তাদের উৎসবে, এখন তো ছেলে মেয়েদের বিয়ের পর্ব চলছে সেসব বিয়েতে আমরা একসঙ্গে ঘুরেছিও অনেক বাংলাদেশে। আচ্ছা, তাদের সঙ্গে আমার অনেক সময় কাটে। আপনাকে আসলে প্রকৃতি চেয়েছিল যে আপনি সবকিছু স্বাদ নেন, এই কারণে আপনার কাছ থেকে প্রায় 30টির বই আমরা পেয়েছি। তো আপনি খড়গপুরে যে বিষয়টিতে পড়াশোনা করেছেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো সেই বিষয়টি তো আমাদের ছেলেদের জন্য অনেক আকর্ষণীয় একটি বিষয়। খুবই আকর্ষণীয়। ওই বিষয় আমাকে টেনেছিল তার নামের কারণেই। কারণ আমরা তো সবসময় বিস্ময় নিয়ে প্লেন দেখি, ছোটবেলায় সবাই আমরা পাইলট হতে চাই। হ্যাঁ হ্যাঁ, এবং অনেকে তাই ভাবে যে আমি বিমান চালাতে পারি কিনা। আসলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা পাইলটিং জানে না। আমরা আসলে বিমান যারা তৈরি করে, যে সমস্ত কোম্পানিগুলো, তাদের যে স্ট্রাকচারাল ডিজাইন, ইঞ্জিনের ডিজাইন, মূলত আমরা ডিজাইন ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বলা যায়। তো হ্যাঁ, এটা খুবই এক আকর্ষণীয় একটি বিষয়, আমি পড়ে আনন্দ পেয়েছি। যদিও দুর্ভাগ্যজনক যে আমি বিমান ছাড়া আর কোথাও সেটা প্রয়োগের সুযোগ পাইনি। বিমানে আমি গিয়েছিলাম যে এখানে আমার ক্যারিয়ার কাটবে, তবে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য বিমানও ঠিক সংস্থা নয়, কারণ ওখানে তো মেনটেন করা হয়, বিমানকে তৈরি করা হয় না। যেখানে তৈরি করা হয় সেখানে হচ্ছে সঠিক জায়গা আমার জন্য। আচ্ছা, তো আপনি পড়াশোনা তো করলেন, এরপর আবার এমবিএ করলেন। আচ্ছা, এমবিএ করার কারণ হচ্ছে যে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে একদিকে কোণঠাসা হয়ে পড়েছিলাম। তো একটু ডাইভার্সিফাইড ফিল্ড নয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়, সেটা এ থেকে বেরিয়ে আসার জন্য। আর আমি ভারতেও দেখেছি যারা আইআইটি থেকে পাশ করে ভারতে যারা থেকে যায়, বেশিরভাগ তো আমেরিকা চলে যায়, তারা ওখানে আইআইএমে গিয়ে ম্যানেজমেন্ট পড়ে। মানে ইঞ্জিনিয়ারিং প্লাস ম্যানেজমেন্ট এটা খুব ভালো কম্বিনেশন। কারণ ইঞ্জিনিয়াররা যখন সিনিয়র হয়ে যায় তখন তো আসলে ম্যানেজারই হয়ে যায়। তো প্রকৌশল জ্ঞান এবং ব্যবস্থাপনার জ্ঞান দুটো মিলে এটা খুব ভালো কম্বিনেশন হয় কর্মজগতে, সেই কারণে। এবং আপনার জীবনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সব কয়টি সেরা প্রতিষ্ঠান যেগুলো মানুষের স্বপ্ন, আপনি সেই সব কয়টির স্বাদ নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ, তারপরে আইআইটি খড়গপুর যেটি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, এরপরে আবার ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, সেটিও আসলে অনেকের জন্য স্বপ্ন। অবশ্যই। তো আপনার কাছে কি মনে হয় যে ব্রিটেনে পড়াশোনা করেছেন? জি, ব্রিটেনে আমি পড়েছি, দুটো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করেছি। একটা হচ্ছে ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটিতে, সেটা অনেক বছর আগে, সেই 30 বছর, প্রায় 25 বছর আগে। আর 10 বছর আগে গেলাম পৃথিবীর খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এডিনবরা। তখনই তার র্যাঙ্কিং ছিল পৃথিবীতে 17তম। সেখানে পড়েছি। সেখানে কি পড়েছেন স্যার? এডুকেশনাল সাইকোলজি। আচ্ছা, সাইকোলজিও পড়াশোনা করেছেন। শিক্ষকদের তো এডুকেশনাল সাইকোলজি জানা দরকার। হ্যাঁ, মনস্তত্ত্ব জানা খুবই প্রয়োজন ছাত্রদের। এবং এই মনস্তত্ত্ব বিষয়টা আপনার কবিতায় আসলে বারবার আমরা দেখতে পাই যে ঘুরে ফিরে আসছে মানুষের মনস্তাত্ত্বিক দিকগুলো। তো আমি আবার একটু সেই আইবিএ তে পড়ার বিষয়ে ফিরতে চাই, যে এমবিএ আপনার জীবনে আসলে পরবর্তীতে কতটা প্রভাব রেখেছে? এমবিএ তো সে সময়ে আইবিএ ছিল একমাত্র প্রতিষ্ঠান যেখানে এমবিএ ডিগ্রি দেওয়া হতো। তখন কোনো পাবলিক ইউনিভার্সিটিতে এমবিএ ডিগ্রি ছিল না আইবিএ ছাড়া। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তখনও গড়িয়ে ওঠেনি। সুতরাং বাজারে আইবিএর এমবিএদের খুব হাই ডিমান্ড ছিল। আমার চাকরি পেতে সহজ হয়েছে। আমি আইআইটির ইঞ্জিনিয়ার, প্লাস আমাকে অনেক জায়গায় সার্টিফিকেটও দেখাতে হয়নি। আমার কথাবার্তা শুনে তারা বুঝেছে যে আমি ওইসব জায়গায় পড়াশোনা করেছি। আমি চাকরি পেলাম কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে, কাফকো, যেটা ছিল সেই সময়কার যমুনা সেতুর পরে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট। সেখানে আমি ট্রেনিং ম্যানেজার হিসেবে কাজ নিয়েছিলাম। তো সুবিধা হয়েছে আমার চাকরি পেতে। স্যার, আপনি যেমন পড়াশোনা বিভিন্ন জায়গায় করেছেন, আবার চাকরিও কিন্তু বিভিন্ন ডাইভার্সিফাইড জায়গায় আপনি করেছেন, যেটা হয় যে বেক্সিমকো কম্পিউটারসে আপনি ওটা আমার শুরু ছিল। হ্যাঁ, একদম কর্মজীবনের শুরুটা হয়েছিল। 1 বছর ছিলাম ওখানে। তারপর বিমানে চলে যাই। বিমানে কিন্তু খুব রিগোরাস সিলেকশন প্রসেস। ওরা ওই বাংলাদেশ এয়ারফোর্সের মতোই করে এটা। 6 স্টেজ সিলেকশন প্রসেস। প্রায় 450 ইঞ্জিনিয়ার থেকে ওরা মাত্র 5 জনকে নিয়েছিল। কিন্তু নিলে কি হবে, যত্নে রাখেনি। নিয়েছে অনেক কঠিনভাবে, কিন্তু
আমার বন্ধুরা কলিগরা চলে গেল খুব দ্রুত আমেরিকায়। আমার যেহেতু এখানে ফ্যামিলি কমিটমেন্ট ছিল, মা ছিলেন, আমার ছোট ভাইটি ছিল, আমি রয়ে গেলাম। তখন আমি ভেবেছি যে আমাকে একটা ব্রড বেজ আসতে হবে, এমবিএ পড়তে হবে। আচ্ছা, তারপর ব্রিটিশ কাউন্সিলও আপনি আমি এরপরে হতাশ হয়ে চাকরি ছেড়ে দেই বিমান থেকে। পরে চলে যাই একটি সরকারি ট্রেনিং সেন্টার, এটাকে বলা হয় ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, নীলক্ষেতে, হয়তো আপনারা দেখেছেন। এখানে সরকারি কর্মকর্তারা পড়তে আসে, বিভিন্ন ট্রেনিং নেয় তারা। তারপরে ওখান থেকে আমি যাই ব্রিটেনের প্রথম কোর্সটি করতে, ওই যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের উপরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করতে। ফিরে এসে আমি তারপরে ব্রিটিশ কাউন্সিলে জয়েন করি। কি হিসেবে? আমি ছিলাম প্রজেক্টস অফিসার। আচ্ছা, মানে ব্রিটিশ সরকারের অনেক প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে বাংলাদেশে, যার ট্রেনিং কম্পোনেন্টটা ব্রিটিশ কাউন্সিল ম্যানেজ করে। আচ্ছা, আমাদের দায়িত্ব ছিল বাংলাদেশি কর্মকর্তা যাদেরকে পাঠানো হয় ব্রিটেনে ফর শর্ট ট্রেনিং, লং ট্রেনিং, তাদেরকে প্রিপেয়ার করা এবং লিয়াজিং উইথ দ্য ব্রিটিশ ইউনিভার্সিটিস, তাদেরকে মনিটর করা, আইএলস প্রিপারেশন, এইসব আর কি। সেখান থেকে ফিরেই কি কর্ণফুলী ফার্টিলাইজারে? সেখানে তারপর আমি এমবিএ যখন শেষ হয়ে গেল তখন আমি কাফকোতে চলে গেলাম। সেখানে কতদিন ছিলেন? 2 বছর ছিলাম। আচ্ছা, তারপরে তখন আমার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম চট্টগ্রাম। আমার মেয়েরা তখন ছোট। আচ্ছা, আমার বড় মেয়েটি কিন্তু স্ট্রেস থেকে পাশ করেছে। আচ্ছা, বাহ, তো তখন আমার ছেলেরা জন্ম নেয়নি। সেখানে 2 বছর ছিলাম। সেই সময়টা খুব ভালো কেটেছে, কারণ চট্টগ্রাম কিন্তু অনেক প্রাকৃতিক শহর, নৈসর্গিক শহর, তখন এত ভিড়ও ছিল না, সুন্দর একটা সময় কেটেছে। স্পেশালি কাফকোতে ওই জায়গাটা খুবই প্রাকৃতিক। হ্যাঁ, যদি আমি শহরে থাকতাম প্রতিদিন যেতাম ওখানে রাঙাদিয়াতে। সময়টা ভালো, 2 বছর ছিলাম। ফিরে এসে আমি সোনাগা হোটেলে চাকরি নিলাম। এটি ছিল আমার একটু ট্র্যাকের বাইরে, কারণ আমি সোলং আমি ছিলাম প্রশিক্ষক ব্যবস্থাপক ছিলাম। এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ জব। আমি ছিলাম এমআইএস ম্যানেজার সোনাগা হোটেলে। আচ্ছা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তখন তো কম্পিউটার আসতে শুরু করেছে বাংলাদেশে, এরকম একটা সময়। তো যাই হোক, আমি বুঝতে পারলাম যে আসলে কর্পোরেট জগতে আমি খুব একটা মানানসই না, বেমানান। আচ্ছা, শিক্ষকতাই আসলে আমার মধ্যে রয়েছে। আমি কারণ ট্রেনিংয়ে আমি দেখেছি যে আমি আই এনজয় ট্রেনিং। তো তারপরে যদি ট্রেনিংয়ে আমার ভালো লাগে, আমার টিচিংও ভালো লাগবে, এই ভেবে আমি টিচিংয়ে চলে আসলাম। কত সালে সেটা? এটা 99-এ। শুরু হয়েছিল কোথায়? শুরু হয়েছিল এআইইউবি দিয়ে। আচ্ছা, 98-এ এআইইউবিতে 1 বছর ছিলাম। তারপর আমি চলে গেলাম আইইউবিতে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, সেখানে 4 বছর ছিলাম। সুস্মিতা কিছু বলছিল। আমাদের যে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা শুরু করেছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ে কবে জয়েন করলেন? 2004 সালে। আচ্ছা, এবং তারপরে মনে হলো যে এটি আপনার জায়গা, এবং দীর্ঘ 21 বছর ধরে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি থেকে গেছেন। এবং এর পাশাপাশি এত বৈচিত্র্যময় আপনার কর্মজীবন, এর মাঝে তো লেখালেখিও চলছিল। লেখালেখির চর্চা আসলে তখন কেমন চলছিল? লেখালেখির চর্চা নিয়ে শুনবো আগে। তবে শিক্ষকতা যেহেতু আছে, একটু শিক্ষকতা নিয়েও কথা বলে নেই। কারণ 2004 সালে যেহেতু আপনি স্টুডেন্টে যুক্ত হলেন এবং দীর্ঘ 21 বছর ধরে একটি প্রতিষ্ঠানে দীর্ঘ 21 বছর থাকা কিন্তু অনেক বিশাল একটি দায়িত্ব পালন, এবং আপনি অনেক চড়াই উতরাই দেখেছেন এবং মহাখালীর ক্যাম্পাস থেকে তারপর আফতাবনগরে গিয়েছে। আপনি সেই সময় ছাত্রদেরকে যেভাবে পড়াতেন, নিশ্চয়ই পড়াশোনার স্টাইল বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আপনি কিভাবে নিজেকে মানিয়ে নেন নতুন প্রজন্মের সাথে? এখন যেমন এখন আউটকাম বেসড লার্নিং বলা হয়, যে আমি দেখেছি ট্রেনিংয়ে অনেক কিছু থাকে যেগুলো ধরো প্রায়োগিক দিকে গুরুত্ব দেওয়া হয়, যে ক্লাসে ছাত্রদের অংশগ্রহণ করা, বিভিন্ন এক্সারসাইজে যুক্ত হওয়া। আর ট্র্যাডিশনাল ইউনিভার্সিটিগুলো কিন্তু থিওরির উপর বেশি জোর দেয়, অত বেশি প্র্যাকটিস ওরিয়েন্টেড নয়। কিন্তু ট্রেনিংয়ের জগৎ হচ্ছে স্কিল বেসড, ওখানে ওটাকে জোর দেওয়া হয়। যেহেতু আমি ট্রেনিংয়ের জগৎ থেকে এসেছিলাম, আমি আমার ক্লাসে অনেক এরকম ক্লাসরুম এক্সারসাইজ, কেস স্টাডি, তারপরে রোল প্লে, এগুলো করাতাম। সেগুলো আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে সারা পৃথিবীতে আউটকাম বেসড এডুকেশন চলছে। ওবিই, স্ট্রেট ইউনিভার্সিটি, যেমন আমাদের ডিপার্টমেন্ট এবং ইকোনমিক্স, আমরা সিবিএসপির সার্টিফিকেশন পেয়েছি। এটা ওই আউটকাম বেসড এডুকেশনকে গ্রহণ করার কারণেই, যেখানে প্রতিটি কোর্স আউটলাইনের মধ্যে লার্নিং অবজেক্টিভ, কোন মেথোডলজিতে পড়ানো হবে, সব স্পেসিফাই করা থাকে। আমার খুব সৌভাগ্য হয়েছে আপনার এই ক্লাসটা করার এবং ফরাসউদ্দিন স্যারের ক্লাস করার। আচ্ছা,
হ্যাঁ, স্যারের সঙ্গে ক্লাস করা তো সৌভাগ্যের ব্যাপার। জি। তিনি বিখ্যাত মানুষ। তো এখন ধরনটা পাল্টে গেছে। মানে আগে যেমন আমরা থিওরিটিক্যাল প্রশ্ন দিতাম, এখন দেই কনসেপচুয়াল প্রশ্ন। সে যদি না বুঝে লিখতে পারবে না, শুধু মুখস্থ করে লাভ হবে না। মানে আমাদের প্রথাগত শিক্ষার বড় দুর্বলতা তো ওটাই, যে আমরা শুধু মুখস্থ করি, জি, খাতায় লিখে ভুলে যাই। এতে শিক্ষা হয় না কিছুই। একদম। শিক্ষা তো তখনই শক্তিশালী যখন তা প্রয়োগ করা যায়, যখন আমরা ব্যবহার করি। এবং এই কনসেপচুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। তো মেমোরাইজেশন থেকে আমরা কনসেপচুয়ালাইজেশনে ফিরে এসেছি। এটা একটা খুব বড় পরিবর্তন আমি বলবো। এবং প্রত্যেকটা মডিউল ধরে ধরে যে এই মডিউলের লার্নিং অবজেক্টিভ কি, এর আউটকাম কি হতে পারে, অনেক পাল্টে গেছে। তবে আমি বলবো না যে শিক্ষা মানে যারা ছাত্র যারা ভর্তি হতে আসছে তাদের কোয়ালিটি বেড়েছে, এটা আমি বলবো না। আচ্ছা, তাই। স্যার, আপনি যে সময় অনেক সাধনা করে পড়াশোনা করতেন কিংবা আপনি স্ট্যান্ড করেছিলেন, তখন তো অনেক কষ্ট করে পড়াশোনা করতে হতো, কারণ তখন ইন্টারনেট ছিল না, গুগল ছিল না। এখন কিন্তু হাতের মুঠোয় সবকিছু, এবং এআইও চলে এসেছে। আমরা যে কোনো কিছু, অনেক কিছু চ্যাট জিপিটি কিংবা অনেক কিছুর আশ্রয় নিচ্ছে। তো এতে করে হয় কি যে অনেক জায়গায় আমি যেটা শুনি যে ব্রেন ওয়ার্ক করা কিন্তু কম, আমরা সহজে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উত্তরটা পেয়ে যাচ্ছি। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এআই তো এআইয়ের অনেক ভালো দিক আছে, কিন্তু এআই আমাদের যে সৃজনশীলতা, পরিশ্রম করার যে অভ্যাস, সেটাকে কমিয়ে দিচ্ছে। এখন যেমন পরীক্ষা নেবার সময় আমরা যেটা করি, আমিও করি, যে প্রত্যেকটা মোবাইল ফোনকে বলি ব্যাগে রেখে সামনে এসে জমা দিতে। তাদের সঙ্গে কোনো মোবাইল থাকবে না, কারণ অনেকেই চ্যাট জিপিটির সাহায্য নেয়, উত্তরটা পেয়ে যায়, ওখান থেকে লিখতে পারে সহজে। সুতরাং ওই যে নির্ভরতা, অসৎ নির্ভরতা, সেটা তো ক্ষতিকর শিক্ষার জন্য। আর অ্যাসাইনমেন্টগুলো তারা অনেক সময় চ্যাট জিপিটির সাহায্যে তৈরি করে, এর ফলে সত্যি সত্যি তাদের সৃজনশীলতা কমে যাচ্ছে। সেটা তো বোঝা যায়, চ্যাট জিপিটির হেল্প নিলে কিন্তু বোঝা যায় যে এই লেখাটি তার পক্ষে লেখা সম্ভব নয়, সেটা বোঝা যায়। আমরা যতই প্রযুক্তির কথা বলি, কিছু বিষয় কিন্তু এখনো আসলে আমরা মানুষের উপরে নির্ভর করি, যেমন এসব সৃষ্টিশীল কাজ, বই, সাহিত্য, এগুলো আসলে এখনো আমরা সেই মানুষের উপরেই নির্ভরশীল। তো বইয়ের প্রসঙ্গ আবারও এই কারণেই আনলাম যে আরো একটি কবিতা এই মুহূর্তে শুনতে ইচ্ছে হচ্ছে। এবার আমরা কোন কবিতা আপনার থেকে শুনবো? এখন যে কবিতাটা পুরো ঘন্টা জুড়ে কবিতা শোনা, তাই না? এখন যে কবিতাটা পড়বো, এটি আমার প্রথম কলকাতায় আমি যাই 1981 সালে। যে কোনো নতুন জায়গায় যাবার আগে আমাদের একটা কল্প ছবি থাকে ওই জায়গাটি সম্পর্কে, আমরা শুনি, একটা ছবি দেখি হয়তো কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু যখন আমরা যাই তখন মেলাবার চেষ্টা করি যে আমার কল্পনার সঙ্গে বাস্তবটা মিলে কিনা। তো কলকাতার অনেক বই ছোটবেলায় পড়েছি, কলকাতার বিভিন্ন, বিশেষ করে বিমল মিত্রের বইতে, শঙ্করের বইতে কলকাতার প্রচুর বর্ণনা রয়েছে। সেই অভিজ্ঞতার উপরে লেখা কবিতাটা, তোমাদের শহর দেখতে যাব। সন্ধেবেলার ট্রেনে চড়ে আমি তোমাদের শহর দেখতে যাব, এতটা দূর হতে চড়ব যাতে ভোর ফুটে উঠতে না উঠতেই শিয়ালদহ। বাসি মুখ চড়ুইয়ের কোমলতা নিয়ে জেগে ওঠে কলকাতা, আমার ভিতর আরেকটি কলকাতা আছে। স্বপ্নের সঙ্গে কল্পনা জুড়ে সে শহর তৈরি। শৈশব থেকে তোমাদের সব পথঘাটের নাম আমার মুখস্থ। আমি হয়তো ভুলভাবে রেখেছি সব কিছু, হয়তো সরোবরের জায়গায় পার্ক, পার্কের জায়গায় ট্রাম ডিপো, মানিকতলার খুব কাছাকাছি হয়তো রেখেছি ধর্মতলাকে। কিন্তু এ শহরের সব লেন, সরু রাস্তা, পুরনো বাড়ি আমার খুব চেনা। আমার ভিতর একটি শহর আছে কৈশোরের আঠা দিয়ে সাঁটা, স্বল্পালোকে খুব গাঢ় করে পড়া উপন্যাস থেকে বেরিয়ে আসা। আমি সেই শহর খুঁজতে যাব। তারপরে যাওয়ার পর কি অনুভূতি হয়েছিল? মিলল না, অনেক কিছু মিলল না। কলকাতা তো আসলে বিশাল শহর, এবং কলকাতার ওই আমরা প্রথম রাতেই ছিলাম এসপ্লানের এলাকায়। সে এলাকায় তো গড়ের মাঠগুলো অসাধারণ, খুব তখনও পুরনো কলকাতার ঘিঞ্জি অংশটা দেখিনি। সেরকম একটা ঘিঞ্জি এলাকাও আছে কলকাতায় প্রচুর, কিন্তু ওই এলাকাটা মুগ্ধ করলো একদম। হ্যাঁ, এবং অনেক ব্রিটিশ আমলের স্থাপত্য রয়ে গেছে, ফোর্ট উইলিয়াম, তারপরে ওখানে বিড়লা প্ল্যানেটোরিয়াম, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাইট, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওই জায়গাটা খুবই সুন্দর কলকাতা, নিঃসন্দেহে।
স্যার কিছুক্ষণ আগে সুস্মিতা যে আপনার লেখালেখির প্রসঙ্গ তুলেছিল সেই প্রসঙ্গে আসতে চাই যে প্রথম ছাপার অক্ষরে আপনার নাম কোথায় দেখেছিলেন, সেটা কি দেশ পত্রিকাতে? সচিত্র সন্ধানীতে, বেলাল চৌধুরীর আচ্ছা। মুদ্রিত পত্রিকায়। আচ্ছা। আমাদের বাংলা পড়াতেন কলেজে দুজন শিক্ষক, তার মধ্যে আব্দুর রাজ্জাক স্যার আমাদের বেশি প্রিয় ছিলেন। তো একদিন স্যার বললেন যে তখন 3টি পত্রিকা ছিল, সচিত্র সন্ধানী, রোববার আর বিচিত্রা, জি। 3টি পত্রিকা ছিল সাপ্তাহিক। তো স্যার বললেন যে সন্ধানীতে তোমার কবিতা দেখলাম, না কবিতা দেখলাম, তোমার নামে নাম, তোমার নাকি? তো আমার বুকটা ধক করে উঠলো, কারণ আমি তো জানি এটা আমার কবিতা, আমি পাঠিয়েছি কদিন আগেই। তো যা হোক, চলে গেলাম পারমিশন নিয়ে মোহাম্মদপুর বাজারে, গিয়ে দেখে আমার কবিতা। Wow. ওটা ছিল প্রথম চাপার অক্ষর নিজের নাম দেখা, এবং সে অনুভূতি বলা যাবে না, মানে বর্ণনা করা সম্ভব নয় আর কি। গুচ্ছিত রেখেছিলেন অনেকদিন এবং সবাইকে নিশ্চয়ই দেখিয়েছেন। হ্যাঁ, দেখিয়েছি সবাইকে। তারপরে স্যার লেখালেখি চর্চা আপনি চালিয়ে গেলেন এবং আমার সঙ্গে কলেজে পড়তেন ডক্টর আসফার হোসেন, বিখ্যাত বুদ্ধিজীবী। জি। তো আমরা দুজনেই কলেজে আসলে কবিতা চর্চা করতাম, এবং আসফারের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে ওই কলেজেই। এবং যেহেতু পত্রিকায় লেখা প্রকাশিত হচ্ছে, বন্ধুদের মাঝে আমি কবি হিসাবেই বেশি সমাদৃত হতাম। জি। আইআইটি তো ব্যাপারটা একই দেখেছি, ওখানে তো সবাই ব্রিলিয়ান্ট, রেজাল্ট নিয়ে আসলে কেউ কাউকে চেনে না, শুধু টপারদের চিনে যারা প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট হয়। এছাড়া ভালো রেজাল্ট নিয়ে ওখানে কেউ পরিচিতি পায় না। কে ভালো ফুটবল খেলে, কে ভালো অভিনয় করে, কে ভালো ডিবেট করে। তা সেগুলো বেশি পরিচিতি আমার পায়। পরিচিতি ছিল যে আমি কবিতা লিখি, এবং আমাদের জিমখানার যে পত্রিকা অলংকার, ইংরেজিতে বেরোতো, আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ধনঞ্জয় সেন স্যার আমার কবিতা অনুবাদ করতেন রেগুলারলি, এবং জিমখানার এই অলংকারে প্রকাশিত হতো। তো শুধু বাঙালি কমিউনিটির মধ্যে নয়, নন বেঙ্গলিদের মধ্যেও আমাকে সবাই চিনতো যে হি ইজ এ পোয়েট। আপনার বইগুলো সামনে দেখতে পাচ্ছি, বইগুলো কি একটা একটা করে আমরা দর্শকদের দেখাবো? অবশ্যই। যদিও সবগুলো বই আপনি আনেননি, আপনার মোট কটি বই রয়েছে? আমার নিজের লেখা 30টি বই, অনুবাদ রয়েছে কটি? আর অনুবাদ রয়েছে, এর বাইরে রয়েছে 6টি। বাহ, এই বইটি কি? এই মুহূর্তে দেখতে পাচ্ছি তুমি দেখাও, এই স্যার নগরের বলো। যত সাহিত্য বাসর। এই বইটিকে আমি বলবো যে একটা নতুন জনরার বই সবাই বলছে, কারণ সাহিত্য অনুষ্ঠান নিয়ে সাহিত্য বাংলাদেশে আগে লেখা হয়নি। আমি এই বই গত বছর প্রকাশিত হয়েছিল, এবং তখন আমি ডুয়ার্সে গিয়েছিলাম, কলকাতা থেকে কবিরা এসেছিলেন, তারা বলছেন পশ্চিমবঙ্গ এরকম বই কেউ লেখেনি। বাবা, বাহ। আপনি সব প্রথম ঘটনার সাক্ষী না? এটা একটা ব্যাপার। এবং এই বইটির বিষয়বস্তু নিয়ে একটু জানতে এটা হচ্ছে যে আমাদের ভ্রমণিকদের, আমি তো ভ্রমণ ভালোবাসি, ভ্রমণ সাহিত্য লিখি, আমাদের ভ্রমণিকদের একটা আড্ডা হয়, ব্রেকফাস্ট আড্ডা। কোথায় হয়? এটা হয় বিভিন্ন গুলশান, বনানী, বিভিন্ন রেস্টুরেন্টে হয়। তখন ভ্রমণিকরা গল্পগুলো বলেন, আমি লিখে ফেলি। বাহ, এটা চমৎকার। ফেসবুকে খুব পপুলার ছিল, 2018 থেকে লেখা। আপনি কি রেকর্ড করেন? না, আমি রেকর্ড করি না, আমি নোট নেই। রেকর্ড করলে মানে আরো একটু নিখুঁত হতো ব্যাপারটা, জি। তবে আমি নোট নেই, নোট থেকে লিখি। বাহ, এই বইটা খুব মিষ্টি একটি বই, নাতির জন্য ছড়া, এবং খুব রঙিন একটি প্রচ্ছদ আমরা দেখতে এটা কি পাচ্ছি। সত্যি সত্যি আপনার নাতি? আমার নাতি, আমার বড় মেয়ের ছেলে, আমার একমাত্র নাতি। আসলে আচ্ছা, আমি কি তো নাম প্রথম ওর? দিকে, ওর নাম হচ্ছে ইরফান। আচ্ছা, আমি তো প্রথম দিকে কবিতাই লিখতাম, কিন্তু আমার নাতি জন্ম নেবার পরে আমার ছড়া অটোমেটিক তৈরি হয়। বাহ, চমৎকার। বাহ, এবং আরো একটি বই দেখতে পাচ্ছি, দেখা হইল চক্ষু মিলে। এটি কি আমার ভ্রমণ সর্বশেষ, বিষয়ক? এটা ভ্রমণ বিষয়ক সর্বশেষ ভ্রমণ গ্রন্থ, এবছর বেরিয়েছে। এটি বাংলাদেশের 10টি ভ্রমণের উপর লেখা। এরা আমার আগের বইগুলো হচ্ছে বিদেশের ভ্রমণের। আচ্ছা, এই যে তেমন একটি বই আমরা দেখতে পাচ্ছি, সিমলা মানালির পথে। এটি ভারতের সিমলা মানালিতে আমি গিয়েছিলাম তখন লেখা। এর প্রচ্ছদ দেখেছেন শিল্পী দেওয়ান মিজান, চমৎকার। যিনি আমাদের মধ্যে আজ নেই। জি। এবারে আরো একটি বই দেখতে পাচ্ছি, প্রহরের প্রস্তাবনা। এটি আমার নিবন্ধের বই। আচ্ছা, এটি আমি 2010 থেকে 2014 এই 4 বছরে রাজনীতি, অর্থনীতি, সমাজ, বিভিন্ন বিষয় নিয়ে নিবন্ধ লিখেছি, পত্রিকার কলাম যেগুলোকে বলে। এখন আর লিখি নাই এই বিষয়, তবে 47টি পুরো নিবন্ধ রয়েছে। আমাকে উৎসাহিত করেছেন কবি রাজু আলাউদ্দিন বাহ, চমৎকার। এবং কবি ফারুক মাহমুদ। এবং তাদের নাম আপনি উৎসর্গ করেছেন। তাদের দুজনকে আমি উৎসর্গ করেছি বইটা। হ্যাঁ, আপনি ঠিকই খেয়াল করেছেন। এবারে দেখতে পাচ্ছি মহাদেশের মতো এক দেশ। এটা এটি আমার কোন অস্ট্রেলিয়া দেশ? ভ্রমণের কাহিনী। আচ্ছা। ওই যে ডাক্তার বন্ধুদের কথা বললাম না, তাদের জি, সঙ্গে জি। বেড়াতে গিয়েছিলাম বাহ। অস্ট্রেলিয়াতে 2016 সালে। আচ্ছা, এবং মানে তার 1.5 বছর আপনি অভিজ্ঞতা। পড়াশোনা করেছেন এবং তাদের সাথে অস্ট্রেলিয়াতে ঘুরতেও গেছেন। 2016। বাহ,
হ্যাঁ, দাও বইটা দাও। তাদের সঙ্গে ঘুরতে গেছি। এবং বস্তুত আমার ভ্রমণ কাহিনী লেখার আইডিয়াটা একজন ডাক্তার বন্ধুই আমাকে প্রথম দেন। ইংল্যান্ডে যখন আচ্ছা। গেলাম, তার নাম জাহিদ ইকরাম, তো বললো যে কামরুল তুমি তো লেখো, ভ্রমণ কাহিনী কেন লেখো না? তা আমি লিখতে শুরু করলাম। ওই বিলেতের দিনলিপি প্রথম বই আমার। আচ্ছা, তখন আমার বন্ধুরা খুব মেধাবী, এরা বলল যে তুমি ভালো লিখছো, লিখে যাও। তাদের উৎসাহী লিখতে শুরু করা। পরের বছরে অস্ট্রেলিয়া গেলাম, তখন এই বইটি লিখেছি। এবং আপনি প্রাসঙ্গিক ছবিও তুলে রাখেন। আমি ছবি তুলে রাখি, ছবি আমাকে সাহায্য করে। তো রাইট। চলো। মানে আমি কিভাবে ভ্রমণ কাহিনী লিখি, আমি নোট নেই, ছবিও তুলি, আর তথ্যগুলো আমি ইন্টারনেট থেকে কিছু কিছু পাই, আচ্ছা, আর আমার যে ইমপ্রেশন থাকে সেটা আমি কাজে লাগাই। আর এই বইটা হচ্ছে আপনার কবিতার বই, নির্বাচিত কবিতা। জি, এটি থেকে আমরা কবিতা শুনছিলাম, নির্বাচিত কবিতা। এটি আমার 10টি কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতা। 10টি বইয়ের, আমার এখন 14টি কবিতার বই, প্রথম 10টির কবিতা এখানে রয়েছে। স্যার, এই যে আপনি নিজেকে ভ্রামণিক পরিচয় দিচ্ছিলেন, আপনার বিশ্বের মোট কটি দেশে ঘোরা হয়েছে? খুব বেশি ঘুরতে পারিনি, আমি তো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লাম পৃথিবী দেখার স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। তারপরেও আমি ঘুরতে 22টি দেশ ঘুরেছি আমি। আচ্ছা, 22টিও খারাপ না। এর মধ্যে নিশ্চয়ই অনেক দেশে অনেকবার যাওয়া হয়েছে। এবছর আমি খুব বেশি ভ্রমণ করেছি, খুব সৌভাগ্যবান ভ্রমণের বছর বলা যায়। আমি প্রথমে সৌদি আরবে গেলাম এবছর ফেব্রুয়ারিতে, তারপরে আমি আমেরিকা গেলাম প্রথমবারের মতো। আচ্ছা, সম্প্রতি অক্টোবরে আমি জাপানে গিয়েছিলাম। আর ভারতে তো আমি সবসময় যাই, ভারতে গিয়েছি নভেম্বরে। আচ্ছা, এর মধ্যে আর আপনার সবচেয়ে প্রিয় জায়গা যদি জানতে চাই কোনটি? আসলে আমেরিকা তো অনেক বিশাল একটি দেশ, আমেরিকা দেখার আছে প্রচুর কিছু। জাপান আমাকে খুব মুগ্ধ করেছে, বিশেষ করে জাপানের লোকদের, তাদের যে সৌজন্যবোধ, তাদের যে সহযোগিতামূলক আচরণ, এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। আমেরিকাতে আমি দেখেছি মানুষেরা কিন্তু আসলে বন্ধুত্বপূর্ণ। যে যাদের সঙ্গে আমার, তো যেহেতু আমি গল্প লিখি, আমাকে কথা বলতে হয়, সবাইকে আমি দেখেছি বন্ধুত্বপূর্ণ। অনেক আমার সঙ্গে, আমাকে একজন বিদেশি বা ভিন্ন রঙের বলে এরকম কোনো অবহেলা করেনি, তারা গ্রহণ করেছে। তো সব দেশেরই কিন্তু আলাদা বৈচিত্র্য আছে, আলাদা বৈশিষ্ট্য আছে। এবং বিশেষ করে আপনাকে যতটুকু চিনেছে জেনেছে, আপনি সবসময় আপনার চোখটি ইতিবাচক রাখেন, যে কারণে আপনার সবকিছুতে যে লিখলে না দেখা হয় না চক্ষু মিলে, আপনি চোখটা হচ্ছে গিয়ে একদম সবকিছু ভালোটা দেখার জন্য আপনি মেলে থাকেন। একদম একদম। এবং সেজন্য আপনি সবকিছু ভালোই দেখেন। আমি ঠিক যদি ধরেছেন জানতে এটা। চাই, এই দেশের মোট কটি জেলায় আপনার ভ্রমণ করা হয়েছে? আমি সেভাবে গণিনি, তবে আমি অনেক ঘুরেছি বাংলাদেশের ভিতরে। এবং বাংলাদেশে তো দেখার অনেক কিছু আছে, বিশেষ করে আমাদের মতো এত নদী তো পৃথিবীর কোথাও নেই। জি, জি। যেমন সৌদি আরবে এমন একটি দেশ, একটিও নদী নেই। এটা, আর নদী দেখলে, যেহেতু আমি নদীর চারপাশেই বড় হয়েছি, জি। নদী দেখলে প্রাণে আনন্দ আসে, পানি দেখলে মন নেচে ওঠে আসলে। বাংলাদেশে তো ঘুরেছি অনেক, কিন্তু আমি ঠিক গুণে রাখিনি কতগুলো জেলা হবে। স্যার, আপনি যেহেতু এই যে শিল্প সাহিত্যর মানুষ, আপনার নিশ্চয়ই ফ্রান্সেও যাওয়া হয়েছে, প্যারিসেও যাওয়া আমি হয়েছে। প্যারিসে যেতে পারিনি। আমি ইংল্যান্ডে 3বার গেছি, এটা আমার ব্যর্থতাই বলবো। কিন্তু আমার মূল ভূখণ্ডে যাওয়া হয়নি। তবে নিশ্চয়ই যেতে চান। আমি পরিকল্পনা করছি যে যাব। ইউরোপ আচ্ছা। না দেখলে তো পৃথিবীর ভ্রমণ হলো না। জি, বাহ, চমৎকার। চমৎকার। স্যার, এবারে আবারও একটু ফিরতে চাই যে শিক্ষকতার সঙ্গে আপনি দীর্ঘ একটা সময় পার করছেন, তো বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে বা বর্তমানে তরুণদের মধ্যে এই সাহিত্য বা শিল্পের যে কোনো অংশের প্রতি কতটা উৎসাহ আপনি দেখেন? যেমন অনেকেই ভাবে যে ইস্ট ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং ওখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা হয়, কিন্তু তারা হয়তো জানে না যে এখানেও কিন্তু বাঙালি সাহিত্য সংস্কৃতির চর্চা হয়। আমরা পহেলা বৈশাখ এবং বিভিন্ন জাতীয় উৎসবগুলো পালন করি, জি, 21শে ফেব্রুয়ারি। এমনিতে তো আমরা একটু বই বিমুখ হয়েছে নতুন প্রজন্ম, যেহেতু সোশ্যাল মিডিয়া রয়েছে, এবং সেগুলো কিন্তু এখন কিছু এডুকেটিভ কন্টেন্ট দিচ্ছে, ফেসবুক জি, জি। যেমন দিচ্ছে অনেক, কিন্তু শেখার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই তেমনভাবে জনপ্রিয় নয় এখন, এটা সত্যি কথাই। এবং ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া নির্ভর পড়াশোনা বা দেখা হয় বেশি, পড়া হয় কম। জি, তো সেই হিসেবে আমি মনে করি যে সিরিয়াস পাঠক আমাদের সময় যেমন ছিল, বই পড়তো শুধু, অনেক বই, আমাদের শত শত বই পড়েছি আমরা, সেরকম বোধহয় পাওয়া যাবে না খুব বেশি। স্যার, যেটা বলছিলেন যে শত শত বই পড়েছেন, আপনি বাংলা সাহিত্যিকদের পাশাপাশি ইংরেজি সাহিত্যিকদের থেকেও ইন্সপায়ার্ড হয়েছেন এবং তাদের অনেক কিছুই অনুবাদ করেছেন। আপনার প্রিয় কবিকে?
আমার তো আইরিশ কবি সীমা সিনি আমার খুব প্রিয়, তার কবিতা আমি অনুবাদ করেছি। ডেরেক ওয়ালকটও আমার খুব প্রিয় কবি। অনেকেই আছেন আসলে। আমি মূলত যে অনুবাদগুলো করেছি এগুলো হচ্ছে বাংলা কবিতা আর ইংরেজি অনুবাদ। আমাদের তরুণ কবি 5 জনের বই আমি করে দিয়েছি অনুবাদ, এবং বিদেশি সাহিত্য মাঝে মাঝে আমি করেছি, তবে বাংলাটাই বেশি করেছি অনুবাদ। আচ্ছা, একটি প্রশ্ন আপনাকে নিয়ে অনেকে জানতে চায়। আপনার কবিতা একটা থাকে না যে প্রত্যেক কবিরই তো, প্রত্যেক মানুষেরই তো একটা বিশেষত্ব থাকে। যেমন আপনার কবিতায় যৌন মনস্তত্ত্ব এবং মানব আকাঙ্ক্ষা এই বিষয়গুলো আসলে খুব গভীরভাবে ফুটে ওঠে। এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে? এমনিতে আমি মনে করি যে আমি বারবার এটা লিখেছিও ফেসবুকে যে আমাদের কবিতার একটি প্রধান দুর্বলতা হচ্ছে প্রেম। আমাদের কবির এত বেশি প্রেম নিয়ে মগ্ন যে পৃথিবীতে আসলে জটিল, জীবনও খুব জটিল এবং বহুমাত্রিক। যেমন মহাবিশ্ব বিস্ময়কর, কসমোলজি আমাকে খুবই অ্যাট্রাক্ট করে, সাইকোলজিও আমাকে খুব অ্যাট্রাক্ট করে। সুতরাং আমি মনে করি কসমোলজি, সাইকোলজি এগুলো আমাদের কবিতায় আসা উচিত, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য আসা উচিত। মানব মানবীর প্রেম, রোমান্টিকতা তো আছেই, চিরকাল ধরে কবিতার মধ্যে আছে, কিন্তু তার বাইরে আরো বৃহত্তর দৃষ্টিকোণ থেকে সমাজকে দেখা, প্রান্তিক মানুষের কথা বলা, যেটা উত্তর আধুনিকতার লক্ষণ, যে কৃষক শ্রমিকের গল্প বলা, কৃষক শ্রমিকের জীবনকে তুলে আনা। আমি কালকে নিউ মার্কেটে গিয়েছিলাম আমার স্ত্রীর সাথে, দেখলাম মানুষ কত ক্ষুদ্র ব্যবসায় কিভাবে জীবন যাপনের চেষ্টা করে যাচ্ছে, কি সংগ্রামশীল তাদের জীবন, সামান্য উপার্জনের জন্য মানুষের কি প্রাণান্তকর চেষ্টা। কবিতায় কি আমি এটা ধরতে পেরেছি? বা একজন কৃষকের যে মানে অক্লান্ত পরিশ্রম করে আমাকে ফসল যোগাচ্ছে, আমি কি তার কথা কখনো ভেবেছি? আমার মনে হয় যে এসব কবিতা আসা উচিত বিষয় হিসেবে। আর আঙ্গিক হিসেবে আমি মনে করি কবিতা খুব দীর্ঘ বয়ানের কিছু নয়, কবিতা হবে সংক্ষিপ্ত, কবিতা নির্যাসকে আনবে। কারণ কবিতাকে বলা হয় এসেন্স অফ লিটারেচার। এটা যদি সব কথা বলে দেয়, সব রহস্য উন্মোচন করে দেয়, সেটা কবিতা থাকার সেটা গদ্য হয়ে যায়। কিন্তু দুঃখজনক যে আমাদের অনেক কবিতাইতে আমরা দেখি যে একটা ক্যাটালগিং, পুনরাবৃত্তি, এক ধরনের সবিস্তার বর্ণনা থাকে, স্পুন ফিট করে দেওয়া হয়, আসলে একদম বলে দেওয়া হয়, হ্যাঁ সবকিছু বলে দেওয়া হয়। বলে দেওয়া হলে তো কবিতা থাকে না, সেটা গদ্য হয়ে যায়। আসলে সব পাঠকদের নিজেকেই রসটা আস্বাদন করতে হবে, কবির যেটা বিমূর্ত চিত্রকলার মতো। কবিতা আসলে আমার কাছে মনে হয় যে পাঠকের সেই চিন্তার দ্বারকে উন্মুক্ত করে দেয়, পাঠক নিজের মতো করে চিন্তা করতে পারে, সেটাই। এবং এক একজন পাঠক এক একভাবে ইন্টারপ্রেট করবে কবিতাকে। স্যার, আপনি আমাদের কবি শামসুর রহমানের সান্নিধ্যে এসেছিলেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করেছিলেন, তার সম্পর্কে একটু শুনুন। কবি শামসুর রহমান, আমার একটি কবিতা তার হাত দিয়ে প্রকাশিত হয়েছিল। তো একবার আমি তাকে উৎসর্গ করে কবিতা লিখেছিলাম। তিনি তখন দৈনিক বাংলার প্রধান সম্পাদক। তো ওই কবিতাটা নিয়ে আমি তাকে দিয়েছিলাম। আমি তখন আইআইটি খড়গপুরে পড়ি। তখন জিজ্ঞাসাতে উনি আমার কবিতা পড়েছেন, বলে আপনি কামরুল হাসান? আমি তারও বড় কাউকে ভেবেছিলাম। তো এটা আমার জন্য প্রশংসা। আমি যখন কবিতাটা তাকে পড়ে দিলাম, উনি পড়ে খুব খুশি হলেন কবিতাটা। তো ওই ছিল প্রথম যোগাযোগ, এবং তখন তার হাত দিয়ে আমার একটি কবিতা ছাপা হয়েছিল দৈনিক বাংলায়। আর পরবর্তীতে আমার যখন প্রথম কবিতার গ্রন্থটি বেরোয়, সহস্র কোকিলের গ্রীবা, আমি তাকে দিতে গিয়েছিলাম কয়েক মাস পরে। উনি তখন ভোরের কাগজে একটি কলাম লিখতেন, অন্যের মানুষে বসবাস। তাতে বিভিন্ন তরুণ কবি বিভিন্ন বিষয় নিয়ে লিখতেন। আমি তাকে অনুরোধ করিনি, কিন্তু তিনি আমার সহস্র কোকিলের গ্রীবা নিয়ে লিখেছিলেন। এটা আমার জন্য খুব একটা বড় পাওয়া, তিনি আমাকে উৎসাহিত করেছিলেন। চমৎকার। এবং আরো একটি বড় প্রাপ্তি আপনার ঝুলিতে যোগ হয়েছে। সম্প্রতি আমরা জেনেছি যে সার্ক সাহিত্য পুরস্কার 2025 এই পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন। হ্যাঁ, সত্যি তাই। এটা আমার জন্য খুবই বড় একটা, আমি একটু নিভৃতচারী। আমি আসলে পুরস্কার পাওয়ার জন্য কাউকে অনুরোধ করতে যাই না, এটা আমার স্বভাবে নেই। যে কারণে আমি অনেকটা উপেক্ষিত বলা যায়, মানে আমার সেভাবে আমি স্বীকৃত হইনি বা স্বীকৃতি পাইনি। হ্যাঁ, সার্ক সাহিত্য পুরস্কার যেহেতু সার্কভুক্ত দেশগুলোর প্রত্যেক দেশ থেকে একজনকে দেওয়া হয় প্রতি বছর, পরবর্তী 2জনকে দেওয়া হয়। এবছর আরেকজনও পেয়েছেন বাংলাদেশ থেকে, উনি বিটিভিতে ছিলেন, ফরিদুর রহমান, কথা সাহিত্যিক। আর 4টি দেশ থেকে 4জনকে, মোট 6জনকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই হিসেবে অবশ্যই পুরস্কারটি মর্যাদাপূর্ণ, এবং আমি
হ্যাঁ পেয়ে খুশি। এবং কিছু কিছু পুরস্কার তো আসলে পুরস্কারগুলো সম্মানিত হয় যোগ্য মানুষদের হাতে দিতে পেরে। এবং আপনি যেটা বলছিলেন যে আপনি উপেক্ষিত হয়েছেন, নিশ্চয় হতাশও হয়েছেন, হতাশ হয়েছি। হ্যাঁ, কারণ সৃষ্টিশীল মানুষরা কারো কাছে কিছু অনুরোধ করে না, কিন্তু যখন প্রাপ্তিটা যোগ হয় তখন মনে হয় বিশাল কিছু, এবং সেটা আপনার জন্য না, আমাদের এই রাঙা সকালের আমন্ত্রণ তো তাই। আমি তো কাউকে বলিনি রাঙা সকালে, আমার যদি ইচ্ছে ছিল রাঙা সকালে এসে কথা বলবো, হঠাৎ করে যখন এই আমন্ত্রণ এলো, এটা কিন্তু আমার কাছে সাহিত্য পুরস্কারের মতো অপ্রত্যাশিত। এটা আমাদের জন্য অনেক বিশাল পাওনা, এবং আপনার কাছ থেকে আজকে পুরো ঘন্টা জুড়ে আমরা বিভিন্ন কবিতাও শুনেছি, সেটিও বিশাল প্রাপ্তি। আরেকটি কবিতা কি হতে পারে? হ্যাঁ হতে পারে। আরেকটা কথা বলে রাখি, এই পুরস্কার কবি শামসুর রহমান প্রথম পেয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে। চমৎকার। যত শুনছি আপনার কথা আমরা আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত প্রাপ্তি আপনার ঝুলিতে আছে। মহাশ্বেতা দেবী পেয়েছেন ভারত থেকে, শামসুর রহমান বাংলাদেশ থেকে। কত গৌরবজনক পুরস্কার এটা। কবিতাটির নাম পৃথিবীর প্রতিচ্ছবি আমার গ্রামে। আমার গ্রামে আমি এই পৃথিবীর প্রতিচ্ছবি দেখি। এই গ্রামের বায়ু পৃথিবীর বাতাস থেকে বিভক্ত নয়, তার জলের হাত ধরে আছে পৃথিবীর অন্য সব জল। এর নারীর কাঠামো পৃথিবীর নারীদের কাঠামোর অবিকল। বৃক্ষ পৃথিবীর অপরাপর বৃক্ষের মতোই সবুজ সুশীতল। তার আকাশে যে মেঘ ভাসে সে তো পৃথিবীর মেঘদের মতো। এখানে ডালে ডালে বসে আছে যে হরিদ বরণ পাখি, তারা কি অন্য কোনো পৃথিবীর পাখি? তারা মাতা বসুন্ধরার পাললিক বৈভবের ভরা দেহ রাখি। আমার গ্রামে আমি পৃথিবীর মুখচ্ছবি দেখি। এ গ্রামের মাটি পৃথিবীর মৃত্তিকার ছাপচিত্র, এক দেহ লীন। তার আকাশের ডানা ধরে আছে পৃথিবীর অন্যান্য আকাশ। এর নদীর স্রোত পৃথিবীর নদীদের স্রোতের অবিকল। ফুল পৃথিবীর অপরাপর ফুলের মতোই বর্ণময় হাসি হাসি। তার সমুদ্রে যে মাছ ভাসে সেও তো পৃথিবীর মাছদের মতো। এখানে কুঞ্জে কুঞ্জে বসে আছে যে শ্যামল বরণ নারী, তারা কি অন্য কোনো গ্রহের পরী? তারা মাতা ধরণীর সর্ব অঙ্গ উদ্ভাসিত অধিবাস্তব জড়ি। আমার গ্রামে আমি এই পৃথিবীর শীতনিদ্রা দেখি। অসাধারণ। স্যার, আপনার এখনো তো নিশ্চয় নিয়মিত কবিতা লেখা হয়, কোন সময়টায় কবিতা লেখেন? আসলে কবিতা লেখার তেমন কোনো সময় নেই এখন। বেশি আমি গদ্য লিখি, প্রতিদিনই আমি ফেসবুকে কিছু না কিছু গদ্য লিখি। কবিতা থেকে একটু সরে গেছি। অনেক কবিরা একটু ক্ষুব্ধ আমার উপরে যে আপনি কবিতা থেকে সরে গেলেন। কবিতা সবসময় আসেও না। আসলে আমার মনে হয় যে কবিতার জগতের মধ্যে থাকতে হয়, ওই ঘোরের মধ্যে না থাকলে কবিতা আসে না। আর কবিতা বানিয়ে লেখা যায় না, এটা বানানো জিনিস নয় আসলে। এখন ফরমাইশি হয় না আসলে, সত্যি কথা, সব ফরমাইশি হয় না এখন, গদ্য লেখা হয় বেশি। তবে যারা ক্ষুব্ধ তাদের দলে আমরাও আছি, কারণ আমরা চাই আপনার কাছ থেকে নিয়মিত লেখা পেতে, কারণ সৃষ্টিশীল মানুষরা এবং মুক্ত চিন্তার মানুষরা, ইতিবাচক মানুষরাই তো আমাদের পথ দেখায়। আজকে সকালটিকে আপনি যেভাবে সুন্দর করে তুললেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। মাছরাঙাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এই অনুষ্ঠানের প্রযোজককে ধন্যবাদ জানাই, এবং দর্শক শ্রোতা আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা।